প্রত্যেকে আবার আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকের ভিডিওতে আমরা একটি উপপাদ্যকে আমরা প্রমাণ করে দেখব বা প্রমাণ করে বোঝাবার চেষ্টা করব। সেটি কি, কোনো একটি ত্রিভুজের বহিস্থ কোণ সমদ্বিখণ্ডক সংক্রান্ত উপপাদ্য। আমরা আগের ভিডিওতে কোনো একটি ত্রিভুজের অন্তস্থ কোণ সমদ্বিখণ্ডক সংক্রান্ত উপপাদ্য শিখেছি বা ইন্টারনাল বাইসেক্টর থিওরেমকে আমরা বুঝেছি এবং সেটি প্রমাণ করেছি। তার সঙ্গে এটি খুবই সম্পর্কিত, মানে আমরা যদি সেই থিওরেমটিকে জানি তাহলে এই থিওরেমটিকে জানতে আরও সুবিধা হবে। ঠিক আছে, তো প্রথমে সেই থিওরেমটি কি বলছে আমি একটু বলে দিই যে কোনো একটি ত্রিভুজের কোনো একটি অ্যাঙ্গেল বলতে কোণ এ, এই অ্যাঙ্গেলটির অন্তঃসমদ্বিখণ্ডক, এটি অন্তস্থ কোণ তার সমদ্বিখণ্ডক। তার অর্থ কি, যদি এই কোণটি 60 ডিগ্রি হয় তাকে সমানভাবে ডিস্ট্রিবিউট করবে এমন একটি রেখা অংশকে বলা হবে সেই কোণটির সমদ্বিখণ্ডক। তো এই কোণের একটি অন্তঃসমদ্বিখণ্ডক একটা অঙ্কন করলাম যেটি কিন্তু ডি বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, এবার এই ডি পয়েন্টটি এই কোণের অপোজিটের বাহুটিকে কিন্তু একটি রেশিওতে বিভক্ত করে, অর্থাৎ এই ডি পয়েন্টটি এই বিসিকে একটি রেশিওতে বিভক্ত করে। তার অর্থ বিডি বাই ডিসি সেটি সবসময় এই কোণ সংলগ্ন যে বাহু দুটি আছে তার রেশিওতে বিভক্ত করে, অর্থাৎ এ বি বাই এসি ঠিক এই রেশিওতে কিন্তু বিভক্ত করে এই ডি পয়েন্টটি বিসি বাহুকে। এটি আমরা শিখেছি বা এটি আমরা প্রমাণ করেছি ত্রিভুজের অন্তঃকোণ সমদ্বিখণ্ডক সংক্রান্ত উপপাদ্যতে। আজকে আমরা কি জানবো, আমরা এই অ্যাঙ্গেলটির বা এই শীর্ষবিন্দুর যে বহিস্থ কোণ তৈরি করবে এই ত্রিভুজটি তার সমদ্বিখণ্ডক, তার সমদ্বিখণ্ডকটি সে কি প্রপার্টিজ বা কি ধর্মকে রিপ্রেজেন্ট করছে এটি আজকের উপপাদ্যতে আমরা বোঝার চেষ্টা করব। এবার আমরা যদি এটুকু মুছে দিই তাহলে এবার বহিস্থ কোণ কি, আমরা যদি এই শীর্ষবিন্দুর এগেইনস্ট একটি বহিস্থ কোণ কিভাবে নির্ণয় করব বা কিভাবে পাবো, আমরা যদি এই বি এ বাহুটিকে যদি এক্সটেন্ড করি অর্থাৎ বাড়িয়ে দিই তাহলে এই সি এ এবং এটি যদি নাম আমি ই দিয়ে থাকি, তো সি এ ই এই যে কোণটি পেলাম এটি এই শীর্ষবিন্দু নিরিখে বহিস্থ কোণ আমরা বলে থাকবো। এবার এই যে বহিস্থ কোণ এর সমদ্বিখণ্ডক মানে এই কোণকে সমানভাবে ভাগ করবে এরকম একটি রেখা অংশ, সেটি এই বিসি মানে এর অপোজিট বাহু, এই এ বিন্দুটির অপোজিট বাহু অর্থাৎ বিসিকেও যদি বাড়ায় সেটি একটি নির্দিষ্ট পয়েন্টে গিয়ে ছেদ করবে, তার নাম আমি ডি দিলাম। তো আমাকে এই ডি পয়েন্টটিও এই বিসি বাহুকে একটি রেশিওতে বিভক্ত করবে এক্সটার্নালি, বাহ্যিকভাবে। কারণ আমরা প্রত্যেকে বাহ্যিকভাবে বিষয়টি শিখে গেছি আমরা যখন সেকশন মেথডকে ইউজ করেছিলাম বা হারমোনিক কনজুগেট পয়েন্ট বিষয়গুলি আলোচনা করেছিলাম, সেক্ষেত্রে আমরা ভালো ডিপলি এই বিষয়গুলি ক্লিয়ার করেছি। তাহলে এই ডি পয়েন্টটি এই বিসি বাহুকে বাহ্যিকভাবে একটি রেশিওতে বিভক্ত করবে, সেটিও বলছে বিডি বাই ডিসি অর্থাৎ বিডি এই পুরোটি বাই ডিসি এই পুরোটি, সেটিও এ বি বাই এসি রেশিওতেই বিভক্ত করবে। আমাকে এটি প্রমাণ করতে হবে। এটি হচ্ছে এই উপপাদ্যটির বেসিক বা নর্মাল একটি কনসেপ্ট বা বিবৃতি। এবার আমরা কিভাবে এটি করতে গেলে বা এটি প্রমাণ করতে গেলে আমাদের কি করতে হবে, আমাদের করতে হবে এরকম, এই সি পয়েন্ট থেকে এই এডি রেখা অংশের সমান্তরাল একটি আমাকে সরলরেখা অঙ্কন করতে হবে। কি করতে হবে, অঙ্কন করতে হবে আমাকে, কনস্ট্রাকশন একটি করতে হবে। সি বিন্দু থেকে ডি এর সমান্তরাল সরল রেখাংশ অঙ্কন করতে হবে। অঙ্কন করলাম, যেটি আমি যদি একটা অঙ্কন করি ঠিক এর সমান্তরাল সরলরেখা ঠিক এরকম একটি সমান্তরাল সরলরেখা হবে, যেটি এ বিকে আমরা সেটি এ বিকে এফ বিন্দুতে ছেদ করেছে বলে আমরা
লিখে নিলাম। এবার যখন কোনো উপপাদ্য প্রমাণ করতে যাই, আমি বারবার বলেছি একটি উপপাদ্যকে প্রমাণ করার অর্থ এই নয় যে আমি সেই উপপাদ্যটি বা সাজেশন ভিত্তিকভাবে সেই ইম্পর্টেন্ট উপপাদ্যটি পড়ে চলে গেলাম, হয়ে গেল। তার সাথে সাথে আমাকে অনেক উপপাদ্যরও কিন্তু এই সব জায়গায় প্রয়োগ হয়ে থাকে। এই উপপাদ্যটিকে প্রয়োগ করতে গেলে আমাকে থেলস থিওরেম বা বেসিক প্রপোর্শনালিটি থিওরেমের ইউজ করতে হবে। কেন ইউজ করতে হবে? দেখো, আমরা দেখলাম যে এই যে ট্রায়াঙ্গেলটি, এখন যদি ট্রায়াঙ্গেল এ ডি বি, এই যে ট্রায়াঙ্গেলটি পাচ্ছি, এখন বড় ট্রায়াঙ্গেলটি এ ডি বি, এই যে ট্রায়াঙ্গেলটি পাচ্ছি, এই ট্রায়াঙ্গেলের সিএফ এবং এডি একে অপরের সঙ্গে সমান্তরালভাবে অবস্থান করছে, কারণ কি আমরা সেইভাবেই চিত্রটি অঙ্কন করেছি। অর্থাৎ ত্রিভুজ বিডিএ এর সিএফ সমান্তরাল এডি। এবার থেলস থিওরেম আমাকে কি বলেছে? বেসিক প্রপোর্শনালিটি থিওরেম আমাকে কি বলেছে? যে যদি কোনো একটি ত্রিভুজের কোনো একটি বাহুর সমান্তরাল সরল রেখাংশ অপর দুটি বাহুকে দুটি ভিন্ন পয়েন্টে ছেদ করে, এখানে সি পয়েন্ট এবং এফ পয়েন্টে ছেদ করেছে, দুটি ভিন্ন পয়েন্টে ছেদ করে, তাহলে আমরা বলতে পারি BC by CD is equal to VF by FA। আমি এটি বলতে পারি, আমরা প্রুফ করে দেখেছি কি, বাই ইউজিং থেলস থিওরেম বা থেলস থিওরেম প্রয়োগ করে পাচ্ছি। আমরা প্রয়োগ করে আমরা পেয়ে গেলাম BC by CD is equal to BF by FA। কিন্তু আমাকে এটুকু তো দরকার নেই, আমাকে তো প্রমাণ করতে হবে BD by DC, তাই না? BD by DC। তো আমরা উভয় পক্ষে এক দ্বারা এক যোগ করে যদি পাই, উভয় পক্ষে এক যোগ করে দিই, তাহলে কি পাচ্ছি? +1 is equal to BF by FA +1। আমরা কেন যোগ করছি সেই বিষয়গুলি আমরা বেসিক প্রপোর্শনালিটি থেলস থিওরেম যখন বুঝিয়েছিলাম তখন আমি তোমাদেরকে বুঝিয়েছিলাম। দেখো, এবার যদি আমরা অ্যাড করি, তাহলে আমরা লসাও করে দেখতে পাচ্ছি কি, BC + CD by CD is equal to, এদিকে কি পাচ্ছি? BF + FA by FA। কারণ কি, এর লসাগু হচ্ছে CD, তো আমরা লসাগু CD পেয়েছি, এর লসাগু FA পেয়েছি, আমরা উপর পক্ষে যদি যোগ করে দিই তাহলে ঠিক এরকম অবস্থান আসছে। এবার দেখো, BC + CD এই পুরোটি কিন্তু বিডিকে রিপ্রেজেন্ট করছে। অর্থাৎ এই অংশটি, আমি উপরের অংশটিকে আমি লিখতেই পারি বিডি বাই সিডি, আর এই উপরের অংশটিকে বিএফ প্লাস FA, এটিকে আমি পুরোটিকে AB লিখতে পারি, BF + AF, এটিকে পুরোটি একসাথে যোগফল আমি AB লিখতে পারি। তাহলে উপরে is equal to AB by FA কিন্তু আমি লিখতে পারি। দেখো, এখন আমরা একটি জায়গায় এলাম যেখানে BD by CD is equal to AB by FA আছে। এই অংশটিকে আমি যদি উপরে তুলে রাখি, তাহলে BD by CD যা DCও তাই, তাহলে আমি DC লিখে রাখছি is equal to AB by আমরা পেয়েছি কি FA। আমরা এই পজিশনে এসেছি। একটু যদি কম্পেয়ার করে, আমরা এটিকে প্রমাণ করতে হবে, এখন আমি পেয়েছি এটি। এদের যদি একটু কম্পেয়ার করি, কোথায় কিছু ভুল আছে কি? এই অংশটিতে পুরোটি লেফট হ্যান্ড সাইড পুরোটি সেম হয়ে গেছে, উপরের ABর সঙ্গে AB ম্যাচ হয়ে গেছে। তাহলে আমি বাকি থাকলো এই FA আর AC, মানে এই AC আর FA, এই দুটি রেখাংশ FA এবং AC, এই দুটি সরল রেখাংশ যদি আমি সেম প্রমাণ করে দিতে পারি, অর্থাৎ FA is equal to যদি AC, এটি যদি আমি প্রমাণ করতে পারি এখন, তাহলে আমি এই F এর জায়গায় AC কে পুট করে দেব, F এর জায়গায় AC কে পুট করে দেব, তাহলে আমি এই ফর্মুলাটি কিন্তু প্রমাণ করে ফেলছি, বা এই ধর্মটি, এই এক্সটার্নাল বাইসেক্টর থিওরেম যেটি বলছে সেটিকে আমি প্রমাণ করে ফেলতে পারবো। তার জন্য আমাকে কি করতে হবে? আমাকে একটু বুদ্ধি খাটাতে হবে। কিসের বুদ্ধি? আমরা অ্যাঙ্গেলের প্রসপেক্টে বোঝার চেষ্টা করব। দেখো, সর্বপ্রথমে আমরা যদি দেখি যে এই যে অ্যাঙ্গেলটি, এই যে পুরো অ্যাঙ্গেলটি, তাকে এই ডি সমদ্বিখণ্ডক করেছে। তার অর্থ হচ্ছে এইটি যে অ্যাঙ্গেল, এটিও সে অ্যাঙ্গেল। আমরা ব্ল্যাক করছি মানে এই দুটি সেম অ্যাঙ্গেল, অর্থাৎ এটি যদি থিটা হয়, এটিও কিন্তু থিটা। এখানে কোনো ডাউট নেই। এবার আরেকটি জিনিস লক্ষ্য করে দেখো, আমরা সেগুলি লেখার চেষ্টা করি যেগুলো পাচ্ছি, ঠিক আছে? এটুকু অংশ আমি মুছে দিচ্ছি। দেখো, আমরা কি পাচ্ছি যে EAD, কোণ
এ ডি ইজ ইকুয়াল টু কোণ সি এ ডি লিখতেই পারি, সি এ ডি, কারণ এটি আমাকে বলে দিয়েছে, আমি কোশ্চেনেই আমাকে বলে দিয়েছে এটা সমদ্বিখণ্ডক হবে। এটি যে সমদ্বিখণ্ডক হয় তার স্বাভাবিক ব্যাপার, এই দুটিকে সমান অ্যাঙ্গেলে ভাগ করেছে। এবার দেখো এই দুটি যে রেখাংশ এটি কিন্তু একে অপরের সঙ্গে সমান্তরাল, এফ সি সমান্তরাল এডি এর একে অপরের সঙ্গে সমান্তরাল। এসি এটি একটি ছেদক বা ভেদকের মতন কাজ করছে, তাহলে আমি এই অ্যাঙ্গেলটি এবং এই অ্যাঙ্গেলটিও কিন্তু সমান বলতেই পারি। ব্ল্যাক করে দিলাম, এই যে অ্যাঙ্গেলটি পেলাম এটি কিন্তু এর সঙ্গে সমান, তাহলে এটি যদি থিটা হয় তাহলে এটিও কিন্তু থিটাই হবে। অর্থাৎ আমি বলতে পারি যে কোণ ডিএসি ইজ ইকুয়াল টু কোণ এফসিএ, কারণ কি এগুলি একান্তর কোণ, তাই না, একান্তর কোণ। এবার আরেকটি পার্সপেক্টিভ কথা ভাবি, দেখো এটি সমান্তরাল, ওকে, এই বাহুটিও কিন্তু আমাকে এই বাহুটিকে ছেদ করেছে, এই দুটি সমান্তরাল রেখাকে, তাহলে আমি বলতে পারি এই অ্যাঙ্গেলটি অর্থাৎ এই অ্যাঙ্গেলটি এবং এই অ্যাঙ্গেলটিও কিন্তু সমান, কারণ কি অনুরূপ কোণ, অর্থাৎ দুটি সমান্তরাল সরলরেখা এটি একটি গেল, তাহলে কিন্তু এই অ্যাঙ্গেলটি এবং এই অ্যাঙ্গেলটি কিন্তু সমান হবে। এটি আমরা আগেও দেখেছি, তাই না, এই অ্যাঙ্গেলটি এবং এই অ্যাঙ্গেলটি কিন্তু সমান হবে, অনুরূপ কোণ। তাহলে এক্ষেত্রেও দেখো এই অ্যাঙ্গেলটি এবং এই অ্যাঙ্গেলটি কিন্তু সমান হবে, তাই না। হ্যাঁ, তো আমরা সেই নিরিখে আমরা বলতে পারি যে এটিও থিটা। তাহলে আমরা এটিও থিটা পেয়ে গেছি, আবার এটিও থিটা পেয়ে গেলাম, এটিও থিটা এবং এটিও থিটা। এবার এই দুটি কোণ অনুরূপ কোণ হওয়ার জন্য আমরা এইটি থিটা আবার এটিও থিটা, আবার এখানেও এটিও কিন্তু আমি অলরেডি থিটা পেয়ে গেছি। তাহলে একটি ত্রিভুজের আমরা যদি এখন ত্রিভুজ কনসিডার করি সিএফএ, ত্রিভুজ সিএফএ, এই ছোট্ট ত্রিভুজের কথা ভেবে দেখি, সিএফএ, এই ত্রিভুজের দুটি বাহুর যদি কোণ সেম হয়, সমান হয়, মানে কোনো ত্রিভুজের যদি দুটি কোণ সমান হয় তাহলে সেই কোণ সংলগ্ন বাহুগুলির কিন্তু দৈর্ঘ্য কিন্তু সমান হবে, এটা আমরা জেনেছি। তাহলে আমরা বলতে পারি এএফ এই বাহুটি এবং এসি এই বাহুটি একে অপরের সঙ্গে সমান, কারণ কি এই ছোট্ট ত্রিভুজ এএফসি, এই ছোট্ট ত্রিভুজের এই কোণটি এবং এই কোণটি সমান, তাহলে এই ত্রিভুজের এই কোণটি এবং এই কোণটি সংলগ্ন বাহু দুটিও সমান হবে, অর্থাৎ এএফ ইজ ইকুয়াল টু এসি। হয়তো চিত্রটি দেখতে হয়তো মনে হচ্ছে একটু ছোট একটু বড়, কিন্তু চিত্রটি আসল ব্যাপার নয়, ব্যাপারটি হচ্ছে কনসেপ্ট, এই দুটি সমানই হবে। হয়তো চিত্রে আমার হয়তো ইকুয়াল দেখে মনে হচ্ছে না, কিন্তু জ্যামিতিকভাবে যদি ভালোভাবে তুমি এই চিত্রটি অঙ্কন করো তুমি লক্ষ্য করে দেখবে যে এই কোণটি, এই বাহুটি এবং এই বাহুটি একে অপরের সঙ্গে কিন্তু সমান হচ্ছে। তাহলে এএফ ইজ ইকুয়াল টু এসি। তাহলে আমি এটি তো চাইছিলাম এএফ ইজ ইকুয়াল টু এসি, তাহলে এফ এর জায়গায় আমি এসি বসাতেই পারি। তাহলে এই এফ এর জায়গায় আমি এসি যদি বসিয়ে দিই তাহলে আমি পুরোটি লেফট হ্যান্ড সাইড এবং রাইট সাইড যেটি আমি প্রমাণ করতে চাই সেটি আমি পেয়ে যাচ্ছি। তাহলে দেখো ছোট্ট একটি উপপাদ্য, সামান্য সিম্পল একটি উপপাদ্য, সেখানে আমরা কত কনসেপ্ট ইউজ করছি। আমরা বিভিন্ন জায়গায় আমরা 7, 8, 9, 10 বিভিন্ন জায়গায় যে আমরা জ্যামিতির কনসেপ্টকে আমরা শিখেছি প্রত্যেকটি কিছু আমরা ইউজ করছি এই একটি ছোট্ট উপপাদ্যকে প্রমাণ করতে গেলে। তাই সেই কারণে আমার মনে হয় যে এই জ্যামিতির উপপাদ্যগুলি খুবই গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটি উপপাদ্য এবং তার অনুশীলন তো গুরুত্বপূর্ণ, কারণ কখন কোনটি ইউজ হয়ে যায় বা কখন ইউজ করতে হয় সেটা আমরা হয়তো নিজেও জানি না। তো যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো, যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে লেখো, চেষ্টা করবো সেগুলো শুধরে নেওয়ার। থ্যাংক ইউ ফর ওয়াচিং।